প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে নোয়াখালী সরকারি কলেজে বাংলা বিষয়ে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সাইফুল আজিম, সহকারী অধ্যাপক, নোয়াখালী সরকারি কলেজ, বাংলা বিভাগ। দীর্ঘদিন পরে আমরা আজকে আমাদের প্রত্যাশিত এই ক্লাসে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। তোমরা যেখানে আসো ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় আমরা আজকে আমাদের যে ক্লাসের বিষয় প্রবন্ধ, আমরা এটা নিয়ে কথা বলবো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে প্রবন্ধ বিষয়টি আমাদের নির্মিতি অংশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়ে আমরা বলে থাকি যে জীবন সাজাতে এবং জীবন বাঁচাতে প্রবন্ধ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষত ইন্টারমিডিয়েটের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে তাদের পাস এবং ফেল যখন কোনো সমস্যা তৈরি হয়, তখন আমরা খাতা দেখার সময়, খাতা মূল্যায়নের সময় আমরা প্রবন্ধের আশ্রয় প্রশ্রয় নিই। অর্থাৎ আমরা যখন খাতা মূল্যায়ন করি, তখন একটা ছাত্র যদি A+ পাওয়ার ক্ষেত্রে কোনো হয়তো 75 পেয়ে গেল অথবা 70 পেয়ে গেল, কিংবা একটা ছাত্র বা ছাত্রী যদি সে 28-29 পেয়ে গেল, তখন আমরা সর্বশেষ একটা কৌশল হিসাবে আমরা এই প্রবন্ধটা দেখি। এজন্য গুরুত্বের দাবি রাখে এই প্রবন্ধ। আমরা আজকে এই প্রবন্ধ নিয়ে আলোচনা করব যে একটি সর্বাঙ্গ সুন্দর প্রবন্ধ কীভাবে তৈরি করা যায়। সাহিত্যের অপর শাখার মতো প্রবন্ধ একটি গুরুত্বপূর্ণ শাখা। তবে আমরা যারা সাহিত্যের ছাত্র কিংবা আমরা অনার্স মাস্টার্স লেভেলে আমরা যে প্রবন্ধের চর্চা করি, তার চাইতে ইন্টারমিডিয়েট লেভেলে যে প্রবন্ধ, তার একটি ভিন্নতা রয়েছে। ভিন্নতা এই অর্থে রয়েছে যে আমরা সাহিত্যের ক্ষেত্রে প্রবন্ধের যে সংজ্ঞা দিয়ে থাকি, এখানে আমাদেরকে পরীক্ষার বৈতরণী পার হওয়ার জন্য প্রবন্ধটা আমাদেরকে পঠন পাঠন করতে হয়। তারপরেও সাহিত্যের একটা দাবি আছে, সেই দাবিগুলো অবশ্যই আমাদেরকে মানতে হবে এবং মেনেই প্রবন্ধ রচনা করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতদিন যে প্রবন্ধ পড়ে আসছো, সেখানে শুধু বিবরণ ছিল, বর্ণনা ছিল, কিন্তু ইন্টারমিডিয়েটের যে প্রবন্ধ আমাদের পাঠ্য, এই প্রবন্ধ শুধু বিবরণের মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে আমি বোর্ডে লিখেছি, তোমরা দেখেছো যে এই প্রবন্ধের মধ্যে অবশ্যই সেটা ভাব সমৃদ্ধ এবং মননশীল গদ্য রচনা, তার সাথে যুক্ত হবে তথ্য যুক্তির সম্বন্ধ। অর্থাৎ আমরা যে প্রবন্ধটি লিখব বা লেখার চেষ্টা করব বা পরীক্ষার বৈতরণী পার হওয়ার জন্য আমরা যে প্রবন্ধটি তৈরি করব, সেক্ষেত্রে অবশ্যই ওই প্রবন্ধের মধ্যে তথ্য থাকতে হবে, যুক্তি থাকতে হবে এবং প্রবন্ধ শুধু বিবরণ নির্ভর হলে হবে। তোমরা দেখেছো যে এখানে প্রবন্ধ শব্দটি সংস্কৃত শব্দ থেকে এসেছে, উপসর্গ দিয়ে এই শব্দটি গঠিত হয়েছে এবং বন্ধ যেটি ধাতুমূল, আমি ধাতুমূল চিহ্ন দিয়েছি, এবং শেষে অন্ত দিয়ে প্রবন্ধ শব্দটি গঠিত হয়েছে। বিখ্যাত ইতিহাস বিশারদ, সাহিত্যের ইতিহাস বিশারদ রামগতি ন্যায়রত্ন তিনি বলেছেন যে তার একটা সংজ্ঞা ছিল এরকম যে মস্তিষ্ক কোটরবাসী চিন্তাকীট রাশি রাশি। মস্তিষ্ক কোটরবাসী চিন্তাকীট রাশি রাশি, অর্থাৎ অসংখ্য চিন্তা বা রাশি রাশি চিন্তার সমন্বয়ে, ভাবনার সমন্বয়ে প্রবন্ধ রচিত হয়। এই জন্য আমরা যখন প্রবন্ধ লিখব, আমাদেরকে ভাবতে হবে যে আমার প্রবন্ধটি ভাব সমৃদ্ধ হচ্ছে কিনা, এবং শব্দগত বিষয়গুলো, ভাষা, উদ্ধৃতি, শব্দ, প্রবাদ প্রবচন, বাগধারা ইত্যাদি বিষয়গুলো যথাযথভাবে আমার প্রবন্ধের মধ্যে আসছে কিনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রবন্ধ সাধারণত আমরা আমাদের বোঝার জন্য আমরা লিখেছি বোর্ডের মধ্যে
যে প্রবন্ধকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে চিন্তাশ্রিত প্রবন্ধ, আর হচ্ছে ভাবাশ্রিত প্রবন্ধ। যেমন ধরো আমরা বললাম যে চিন্তাশ্রিত প্রবন্ধের ক্ষেত্রে আধুনিক তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ, আধুনিক তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ। আর একটা ভাবাশ্রিত প্রবন্ধের ক্ষেত্রে আমি বললাম সেটি হচ্ছে যে শীতের সকাল। যদিও আমরা দেখি যে প্রবন্ধের মধ্যে চিন্তা এবং ভাব অবশ্যই থাকে এবং থাকতে হবে, না হলে সেটি সাহিত্য পদবাচ্য প্রবন্ধ হবে। তারপরেও আমরা আমাদের পঠন পাঠনের স্বার্থে আমরা প্রবন্ধকে দুভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে চিন্তাশ্রিত, আরেকটি হচ্ছে ভাবাশ্রিত। তো আমাদের পরীক্ষায় যে প্রবন্ধগুলো আসে, আমরা যদি সেই প্রবন্ধগুলো একটু অ্যানালাইসিস করে দেখি, যেমন আমি তোমাদের সামনে 2017 সালের কুমিল্লা বোর্ডের একটি প্রশ্নের দৃষ্টি আকর্ষণ তোমাদের করছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 5টি বিষয় এসেছে। 5টি বিষয়ের শিরোনাম হচ্ছে এরকম: মাদকাসক্তি ও যুব সমাজ, আধুনিক তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ, এক মুক্তিযোদ্ধার আত্মকাহিনী, পরিবেশ দূষণ ও বাংলাদেশ, দুর্নীতি কারণ ও প্রতিকার। এই যে 5টি প্রবন্ধ এখানে দেয়া হলো, 5টি প্রবন্ধেই কিন্তু 5টি প্রেক্ষাপটে এখানে উপস্থাপিত হয়েছে। সেই প্রেক্ষাপটগুলি নিয়ে আমরা পরে আলোচনা করব। তার আগে আমি আরো কয়েকটি বিষয় তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। সেটি হচ্ছে, একটি প্রবন্ধের মূলত 3টি গর্ভাংশ থাকে বা মৌল বিষয় থাকে। একটি হচ্ছে ভূমিকা, 2 হচ্ছে মূল বক্তব্য এবং 3 হচ্ছে উপসংহার। এখন প্রশ্ন থাকে, আমাদের ছেলেমেয়েরা প্রশ্ন করে, ছাত্রছাত্রীরা প্রশ্ন করে যে আমরা ভূমিকার মধ্যে কোন বিষয়গুলো উপস্থাপন করব, মূল বক্তব্যের মধ্যে কোন কথাগুলো আমরা উপস্থাপন করব, এবং উপসংহারে আমরা উপসংহারটা কিভাবে লিখলে একটি সার্থক উপসংহার হবে এবং প্রবন্ধটির সফল সমাপ্ত হবে, বা এটাকে একটি সুন্দর যথাযথ প্রবন্ধ আমরা বলতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভূমিকায় অবশ্যই আমরা আমাদের শিরোনাম অনুযায়ী আমাদেরকে বক্তব্য রাখতে হবে এবং সেটি হবে উদ্দেশ্য তাড়িত নয়, মনোগ্রাহী এবং আকর্ষণীয়। মূল বক্তব্যের মধ্যে আমরা অবশ্যই তথ্য উপাত্ত সমৃদ্ধ বক্তব্য রাখবো এবং লিখব। যুক্তির সাথে যুক্তির সমন্বয়, তথ্যের সাথে তথ্যের সমন্বয় করে আমরা আমাদের পক্ষে বিপক্ষে আমাদের নিজস্ব মতামত আমরা সেখানে উপস্থাপন করতে পারি। এবং আমরা যে প্রবন্ধটি শিরোনাম নির্ধারিত হবে, সেই প্রবন্ধের ফাইন্ডিংসটা কী সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে আমাদের নিজস্ব মতামত, যুক্তি, তথ্য উপাত্ত এটা সমন্বয় সাধন করতে হবে। এরপরে আমরা আসবো উপসংহারে, এবং এই উপসংহারের মধ্যে আমরা আমার নিজস্ব মতামত সেখানে উপস্থাপন করব যে আমি যে প্রবন্ধটি লিখলাম সেই প্রবন্ধটি আমরা এইভাবে শেষ করলে প্রবন্ধটি মূল বিষয়টা এক্সামিনার যিনি খাতা মূল্যায়ন করবেন তিনি যেন সহজে বুঝতে পারেন। এরপর একটি সুন্দর প্রবন্ধ রচনার ক্ষেত্রে আমাদেরকে আর কিছু বিষয় দেখতে হবে, তোমাদের সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতেছি। সেটি হচ্ছে ভাষা। ভাষা সাহিত্যের প্রাণ বলা চলে, এবং একটা আকর্ষণীয় ভাষা সাহিত্যের দ্বার। এক্ষেত্রে আমাদেরকে সুন্দর ভাষার আশ্রয় নিতে হবে, আকর্ষণীয় ভাষা আশ্রয় নিতে হবে। তবে সেটা হবে সহজ, সাবলীল এবং প্রাঞ্জল। কোনোভাবেই আমরা দীর্ঘ বাক্য দিয়ে লেখার চেষ্টা করব না, এবং অলঙ্কার বহুল কিংবা সমাজবদ্ধ শব্দ দিয়ে আমরা ভাষাকে জটিলতার আশ্রয় প্রশ্রয় নিয়ে প্রবন্ধের গুণাগুণকে বিনষ্ট করব না। আর শব্দ নির্বাচনের সময় আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, কারণ শব্দের মাধ্যমেই কিন্তু প্রবন্ধটি শুরু থেকে শেষ পর্যন্ত পল্লবিত হবে।
যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি, এবং আমরা সবসময় পরিচিত শব্দের মাধ্যমে কিন্তু প্রবন্ধটি লেখার চেষ্টা করতে হবে। যেমন আমি একটা পরিচিত আবার অপরিচিত শব্দের কথা বলছি, যেমন সিথি। সিথি একটা পরিচিত শব্দ বা জানা শব্দ, যা আমরা সবাই জানি। কিন্তু সীমন্ত, যখন আমি সিথির পরিবর্তে সীমন্ত লিখতে যাব, তখন হয়তো এই অপরিচিত শব্দের কারণে, যদি কোনো কারণে এক্সামিনার মহোদয় এই শব্দটি বুঝতে না পারেন, তাহলে হয়তো তোমাকে যথাযথ মূল্যায়ন করবে না এবং যথাযথ নাম্বারও তুমি পাবে না। এই জন্য শব্দ নির্বাচনের সময়, শব্দ ব্যবহারের সময়, শব্দ লেখার সময় আমাদেরকে পরিচিত শব্দ দিয়ে প্রবন্ধ লিখতে হবে। উদ্ধৃতি, প্রবন্ধের মান বৃদ্ধির জন্য উদ্ধৃতি দেওয়া যাবে, তবে অবশ্যই উদ্ধৃতি, যার উদ্ধৃতি দেওয়া হচ্ছে তার নাম এবং উদ্ধৃতিটা সঠিকভাবে লিখতে হবে, কোনোভাবে সে উদ্ধৃতি যেন ভুল না হয়। আর উদ্ধৃতির ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি যেভাবে উপস্থাপন করেছেন, অর্থাৎ তিনি যে ভাষায় উদ্ধৃতিটি রেখেছেন, উপস্থাপন করেছেন, সাধু হোক, চলিত হোক, আমাকে হুবহু সেভাবেই কিন্তু প্রবন্ধের মধ্যে উদ্ধৃতি উপস্থাপন করতে হবে। প্রবাদ প্রবচন আসতে পারে প্রবন্ধের মধ্যে, বাগধারাও আসতে পারে প্রবন্ধের মধ্যে। তাহলে আমরা দেখি যে ভাষা, উদ্ধৃতি, শব্দ, প্রবাদ প্রবচন, বাগধারা, এগুলো প্রবন্ধের মধ্যে ব্যবহার করা যাবে। তবে প্রবন্ধের মূল যে বিষয় সেটি হচ্ছে যে তথ্য, যুক্তি, পক্ষে বিপক্ষে মতামত এবং শিরোনাম অনুযায়ী বক্তব্য উপস্থাপন করা। আমাদেরকে লক্ষ্য করতে হবে যেন আমরা ধান বাঁধতে শিবের গীত না হয়। যেমন আমরা যদি লিখি যে মাদকাসক্তি ও যুব সমাজ, এই শিরোনামে তুমি একটি প্রবন্ধ রচনা করো, এক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে যে প্রথমত যে মাদকাসক্তি কী, মাদক কী, কারা মাদকে আক্রান্ত হচ্ছে, মাদকের ফলে আমাদের সমাজ কীভাবে প্রভাবিত হচ্ছে, যুব সমাজ কীভাবে অবক্ষয়িত হচ্ছে, এবং মাদক কীভাবে আমাদের দেশে আসে, এর রুট কোথায়, কারা এর সাথে যুক্ত, যুব সমাজ এইগুলি কীভাবে ব্যবহার করে, ইত্যাদি বিষয়গুলো আমাদেরকে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণ করতে হবে প্রবন্ধের মধ্যে। এই জন্য আমি প্রথমেই বলেছি, তোমরা এসএসসি লেভেলে অর্থাৎ ম্যাট্রিক লেভেলে তোমরা যে প্রবন্ধ, যে রচনা পড়ে আসছো, তার সাথে এটা একটি মৌলিক পার্থক্য হচ্ছে সেখানে শুধুমাত্র বিবরণ। যেমন গরুর 4টি পা আছে, 2টো চোখ আছে, কান আছে, লেজ আছে, কিন্তু এখানে প্রবন্ধের সাথে সেই প্রবন্ধের মৌলিক পার্থক্য হচ্ছে যে এখানে তোমাকে তথ্য উপাত্ত দিয়ে যুক্তি নির্ভর, মননশীল, ভাব সমৃদ্ধ একটি প্রবন্ধ রচনা করতে হবে। এখানে নতুন বিষয় তোমাকে উপস্থাপন করতে হবে। প্রশ্ন থাকে আমাদের ছেলেমেয়েরা বা ছাত্রছাত্রীরা বলে থাকেন যে স্যার প্রবন্ধটি কয় পৃষ্ঠায় আমরা শেষ করব। এটা নির্ভর করবে একজন স্টুডেন্টের লেখার স্পিড এবং তার পরিকল্পনার উপর। কারণ পরীক্ষাতে একটা পরিকল্পনার বহিঃপ্রকাশ, পরিকল্পিতভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং লিখতে হবে যে আমি 20 নম্বরের জন্য কতটুকু সময় ব্যয় করব। আর আমি শুরুতেই বলছি যে জীবন বাঁচাতে এবং জীবন সাজাতে, অর্থাৎ একটা ছেলে যখন ফেল করতে যাচ্ছে বা ফেল করার মতো উপক্রম তৈরি হচ্ছে, তখন কিন্তু আমরা এই প্রবন্ধের আশ্রয় প্রশ্রয় নিই। আমরা যারা এক্সামিনার, আমরা দেখি যে এই প্রবন্ধের মধ্যে সে কী লিখেছে, এই প্রবন্ধের মাধ্যমে তাকে কোনোভাবে পাশ করানো যায় কিনা। আবার একটা ছাত্র বা ছাত্রী যখন সে 70 পেয়ে গেল, 75 পেয়ে গেল, কিংবা প্রান্তিক নাম্বার 78 পেয়ে গেল, তখন আমরা দেখি যে প্রবন্ধের মধ্যে সে ভালো কিছু লিখেছে কিনা, এবং প্রবন্ধে সে তথ্য উপাত্ত যুক্তি সমৃদ্ধভাবে প্রবন্ধটা উপস্থাপন করেছে কিনা, সেটা দেখে আমরা তাকে হয়তো A+ উপনীত করি, সে A+ পেয়ে যাবে। এই জন্য প্রবন্ধের দিকে মনোনিবেশ করতে হবে এবং তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী তোমাকে কয় পৃষ্ঠা তুমি লিখবা, সেটা তোমার হাতের লেখার স্পিড, তোমার সময়, এই বিষয়গুলোর উপর নির্ভর করে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বলেছিলাম যে প্রবন্ধের মূল তিনটে অংশ: ভূমিকা, মূল বক্তব্য, উপসংহার। আর প্রবন্ধকে আমরা ভাগ করতে পারি দুটো ভাগে, চিন্তাশ্রিত এবং ভাবাশ্রিত। এটি আমাদের পঠন পাঠনের স্বার্থে। এবং প্রবন্ধটি ভাব সমৃদ্ধ হবে, মননশীল হবে এবং এটি গদ্য রচনা, যেখানে তথ্য উপাত্ত এবং যুক্তির সমন্বয় ঘটবে। এই পর্যায়ে আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এখানে যে 5টি প্রবন্ধের কথা আমি বলেছি যে কুমিল্লা বোর্ডে এসেছে, প্রত্যেকটা প্রবন্ধ এক একটা প্রেক্ষাপটে উপস্থাপিত হয়েছে। আমরা দেখি, যেমন পরীক্ষা আসে যে ভাবাশ্রিত প্রবন্ধ। যেমন আমরা দেখি বর্ষণ মুখর সন্ধ্যা, বই পড়ার আনন্দ, রূপসী বাংলাদেশ, শীতের সকাল, আমার প্রিয় কবি ইত্যাদি। এবারে সমাজ সমস্যামূলক কিছু প্রবন্ধ পরীক্ষা আসে, যেখানে সামাজিক সমস্যাগুলো শিরোনাম হয়ে থাকে, যেমন মাদকাসক্তি ও যুব সমাজ, দুর্নীতি কারণ ও প্রতিকার, সাম্প্রদায়িক সম্প্রীতি, অপসংস্কৃতি ও আমাদের যুব সমাজ ইত্যাদি। এবার আমাদের বাংলাদেশের জলবায়ু ও পরিবেশ, এই বিষয়ে প্রবন্ধ থাকে। এবার প্রবন্ধের শিরোনামগুলো সাধারণত এরকম হয়: নদী দূষণ, পরিবেশ সংরক্ষণে বনায়ন, জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশ দূষণ ও তার প্রতিকার ইত্যাদি। ঐতিহ্য বাঙালি সংস্কৃতি, এই বিষয়কে সামনে রেখে কিছু প্রবন্ধের শিরোনাম নির্ধারিত হয়, যেমন বাংলা নববর্ষ, ষড়ঋতু বাংলাদেশ, বাংলাদেশ সামাজিক উৎসব। শিল্প ও অর্থনীতি বিষয়ক কিছু প্রবন্ধের শিরোনাম নির্ধারিত হয়, যেমন পর্যটন শিল্প, পোশাক শিল্প, পাট শিল্প, তারপরে আত্মকর্মসংস্থান ও বাংলাদেশ ইত্যাদি। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়কে সামনে রেখে কিছু প্রবন্ধ শিরোনাম নির্ধারিত হয়, যেমন ইন্টারনেট বিশ্বের সেতুবন্ধন, কম্পিউটার বিজ্ঞানের বিস্ময়, বিজ্ঞানের জয়যাত্রা, শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার, বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট ইত্যাদি। বাংলাদেশের আন্দোলন সংগ্রাম ও জাতীয় চেতনা বিষয়ক এই প্রেক্ষাপটে কিছু প্রবন্ধের শিরোনাম নির্ধারিত হয়, যেমন 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও অর্থনৈতিক মুক্তি, ঐতিহাসিক 7 মার্চের ভাষণ, স্বাধীনতা দিবস আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ। নীতি নৈতিকতা বিষয়ে কিছু প্রবন্ধ আমরা দেখি। নীতি নৈতিকতা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলেছিলাম যে আমাদের যে 5টি প্রবন্ধ পরীক্ষা আসে, এই 5টি প্রবন্ধে বিভিন্ন প্রেক্ষাপট থাকে। বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে তোমাদের এই 5টি প্রবন্ধ পরীক্ষা দেওয়া হয়ে থাকে। তো আমি বলেছিলাম যে নীতি নৈতিকতা বিষয়ক কিছু প্রবন্ধের শিরোনাম থাকে, যেমন স্বদেশ প্রেম, নিয়মাবর্তিতা, তারপরে নৈতিকতা ও মূল্যবোধ, শিষ্টাচার ইত্যাদি। বাংলাদেশের প্রত্যাশা, ভূমিকা বা অধিকার বিষয়ে কিছু প্রবন্ধের শিরোনাম নির্ধারিত হয়ে থাকে, যেমন দেশ গঠন ছাত্র সমাজের ভূমিকা, জাতি গঠন নারী সমাজের ভূমিকা, মানবাধিকার। এই হচ্ছে মোটামুটি আমরা দেখি যে প্রবন্ধগুলো পরীক্ষা আসে তার প্রেক্ষাপট, অর্থাৎ কোন জায়গা থেকে কীভাবে প্রবন্ধগুলো নির্বাচিত হয়। শুধু গতানুগতিকভাবে কিন্তু পরীক্ষায় এই প্রবন্ধগুলো দিয়ে দেওয়া হয় না। তো এই পর্যায়ে আমি তোমাদেরকে দুটো প্রবন্ধের নমুনা সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করছি। এটি হয়তো অত সমৃদ্ধভাবে আমি উপস্থাপন করতে না পারলেও এই বিষয়গুলো আমি মনে করি যে এই দুটো প্রবন্ধের মধ্যে থাকা দরকার। সেই হিসেবে আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। যেমন আধুনিক তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ, এই প্রবন্ধটি যখন আমি লিখতে যাব তখন আমাকে প্রথমে ভূমিকা লিখতে হবে,
আর ভূমিকার বিষয়ে আমি তোমাদেরকে বলছি যে ভূমিকা অবশ্যই মনোগ্রাহী হতে হবে এবং শিরোনামের সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু ভূমিকাটা লিখতে হবে। তারপর আমাকে ব্যাখ্যায় যেতে হবে, যে ব্যাখ্যার মধ্যে তথ্য উপাত্ত থাকবে, যুক্তি থাকবে, যুক্তির সমন্বয় থাকবে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, যেমন আমি যদি এই প্রবন্ধের শিরোনামের দিকে তাকাই, তাহলে শিরোনাম অনুযায়ী কিন্তু আমি প্রবন্ধটিকে নানা বিভাজনে বিভক্ত করতে পারি যৌক্তিকভাবে। যেমন আধুনিকতা কি, তথ্য প্রযুক্তি কি, এর সংজ্ঞা আমাকে দিতে হবে, সংজ্ঞায়িত করতে হবে এই দুটো বিষয়ে। পাশাপাশি তথ্য প্রযুক্তির অ্যাপ্লিকেশন, ব্যবহার বিধি, অর্থাৎ তথ্য প্রযুক্তিতে আমরা কীভাবে ব্যবহার করছি, কোন কোন ক্ষেত্রে তথ্য প্রযুক্তির কারণে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, সেই বিষয়গুলো আমাদেরকে দেখানোর চেষ্টা করতে হবে। যেমন আমি কয়েকটি খাত এখানে লিখেছি, যেমন শিক্ষা খাত, কৃষি খাত, শিল্প খাত। এছাড়াও আমরা দেখেছি তথ্য প্রযুক্তির এই যুগে তথ্য প্রযুক্তির নানামুখী ব্যবহার হচ্ছে। তারপরে আমরা এই উপকরণ, তথ্য প্রযুক্তির উপকরণগুলো কী কী এবং কোন উপকরণের মাধ্যমে আমরা কোন বিষয়ে সুবিধা পাবো, কোন উপকরণ বিষয়ে ব্যবহার করব, উপকরণগুলোর নাম, ব্যবহার বিধি আমাদেরকে দেখাতে হবে। এবং তথ্য প্রযুক্তিতে বাংলাদেশের সমৃদ্ধি, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ কিভাবে এগিয়ে যাচ্ছে, এবং আমরা দেখি যে তথ্য প্রযুক্তির কারণে আমাদের বাংলাদেশ এবং এখন যে ডিজিটালাইজেশন যুগ আমরা বলি, বা ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় আমাদের যে চলছে, এটি কিন্তু আমরা এই তথ্য প্রযুক্তির কারণেই এটি সম্ভব হচ্ছে। সর্বশেষ আমাদেরকে দেখতে হবে যে আমরা উপসংহার দেব। এই উপসংহারে আমি বলবো যে আমরা দেখাবো যে তথ্য প্রযুক্তির উপকারিতা এবং এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষ কীভাবে তথ্য প্রযুক্তির মাধ্যমে উপকৃত হচ্ছে সেই বিষয়টা সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি তোমাদেরকে আরেকটি প্রবন্ধের নমুনা সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করছি। সেটি হচ্ছে শীতের সকাল। বাংলাদেশের শীত, আমাদের সামনে শীতের যে শীত ঋতুটি আমাদের সামনে নানা ব্যঞ্জনা নিয়ে উপস্থিত হয়। শীতের একটা অনিন্দ্য সুন্দর রূপ আমাদের বাংলাদেশে আমাদের প্রকৃতিকে নতুন রূপে সাজিয়ে তোলে। তো এই শীতের সকাল সম্পর্কে আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাকে শুরুতেই ভূমিকা থাকতে হবে। সেই ভূমিকার মধ্যে আকর্ষণীয় কিছু শব্দ দিয়ে অথবা কোনো কবি অথবা কোনো মনীষীর, বিশেষত কবিরাই প্রকৃতি নিয়ে লিখেছেন, সেই কবির কোনো কবিতার উদ্ধৃতি দিয়ে আমরা শুরু করতে পারি। শীতের রূপ, বাংলাদেশের শীতকালীন সময়ে বাংলাদেশের রূপ কেমন হয়, যেমন কুয়াশার চাদরে আমাদের এই বাংলাদেশের প্রকৃতি ঢেকে যায়। তারপর শীতের সকালে আমরা পিঠাপুলির একটা আমেজ আমাদের মধ্যে কাজ করে। আমরা নানা উৎসব আমরা শীতের সময় পালন করি, যেমন নবান্ন উৎসব কিন্তু শীতের সময় হচ্ছে। আর পাশাপাশি একটা মানবিক বিষয় রয়েছে, সেটি হচ্ছে শীতে নিম্নবর্গের মানুষের কষ্ট। আমরা দেখি আমাদের নিম্ন মধ্যবিত্ত মানুষ শীতের সময় প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে তারা কষ্ট পাচ্ছে। আমরা এই বিষয়ে আমাদের একটা ফাইন্ডিংস থাকতে হবে, আমাদের একটা লেখা থাকতে হবে প্রবন্ধের মধ্যে, এবং সে বিষয়ে একটা পরামর্শও থাকতে হবে। অর্থাৎ নিম্নবর্গের মানুষকে আমরা যথাযথ যেন সেবা দিতে পারি, সেটা কীভাবে দিতে পারে, আমাদের কী দায়িত্ব, কী কর্তব্য, সেই বিষয়গুলো প্রবন্ধের মধ্যে আসতে পারে। শীতে আমাদের বাংলাদেশের প্রকৃতির পরিবর্তন, নানা পরিবর্তন আসে। আমাদের নানা কৃষিদ্রব্য, কৃষকরা নানা চাষাবাদ করেন, সে সময় নানা ফুলে ফলে পল্লবিত হয়ে ওঠে আমাদের এই বাংলাদেশ। আমরা শীতের রূপ আমরা উপস্থাপন করতে পারি। সর্বশেষ আমার উপসংহার থাকতে হবে। সেই উপসংহারে আমি যে প্রবন্ধটি লিখলাম তার একটা সমাপ্তি থাকবে, এবং সেই সমাপ্তির মাধ্যমে আমি ভূমিকার সাথে উপসংহারে একটা সমন্বয় সাধন করব, এবং সেই সমন্বয় সাধন করতে যে শীতের কথাগুলো যেন থাকে, এবং শীতের প্রকৃতির, শীতের যে প্রভাব, সেই প্রভাবটা যেন আমি উপসংহারের মধ্যে উপস্থাপন করতে পারি, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি তোমাদেরকে সর্বশেষ আবারও তোমাদের দৃষ্টি আকর্ষণ করব
যে সেটি হচ্ছে যে প্রবন্ধ বাংলা দ্বিতীয় পত্রে একটা A+ পাওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য প্রবন্ধ নির্বাচনের ক্ষেত্রে যদি তুমি কৌশলী হও, তাহলে আমি যে প্রেক্ষাপটগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি, যে শিরোনামগুলো তোমাদেরকে বলেছি, সেক্ষেত্রে আমি যদি ছাত্র হতাম তাহলে আমি যে বিষয়টি করতাম সেটি হচ্ছে আমি প্রথমেই বাংলাদেশের আন্দোলন সংগ্রাম ও জাতীয় চেতনা বিষয়ক প্রবন্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রবন্ধ এবং জলবায়ু ও পরিবেশ বিষয়ক প্রবন্ধ, আর হচ্ছে ভাবাশ্রিত যে প্রবন্ধ, যে বর্ষণ মুখর সন্ধ্যা, বই পড়ার আনন্দ, এই 4টি প্রেক্ষাপটের শিরোনামের প্রবন্ধগুলো যদি আমি একটু পড়ে নিই, তাহলে খুব সহজেই কিন্তু পরীক্ষায় আমার প্রত্যাশিত প্রবন্ধটি আমি পেয়ে যাব। বিশেষত আমরা যদি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রবন্ধ এবং আন্দোলন সংগ্রাম ও জাতীয় চেতনা বিষয়ক প্রবন্ধ, এই প্রবন্ধগুলো যদি আমরা ভালো করে দেখি নিই, তাহলে আমার মনে হয় এখান থেকেই আমরা আমাদের পরীক্ষায় লেখার মতো প্রবন্ধটি আমরা পেয়ে যাই। আরেকটা বিষয় তোমাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, সেটি হচ্ছে আসলে প্রবন্ধ নির্বাচনের ক্ষেত্রে কিছু কিছু প্রবন্ধের উত্তর সবাই দেয়, সকল ছাত্রছাত্রীরা দেয়, কিন্তু কিছু প্রবন্ধ আবার ব্যতিক্রমীও রয়েছে। যেমন স্বদেশ প্রেম, এটি কিন্তু সকল স্টুডেন্টরাই কিন্তু পরীক্ষার মধ্যে দেওয়ার চেষ্টা করবে, এটি একটা কমন বিষয়। কিন্তু আমি যে এখানে শিরোনামটি উল্লেখ করেছি, যে প্রবন্ধের নমুনাটা তোমাদের সামনে উপস্থাপন করেছি, বিশেষত আধুনিক তথ্য প্রযুক্তি বাংলাদেশ, এই প্রবন্ধের মধ্যে নতুন নতুন তথ্যপত্র যুক্ত করতে হবে। ফলে এই প্রবন্ধটি নির্বাচন করে যে পরীক্ষা দিবে তার নাম্বার এবং স্বদেশপ্রেম যে প্রবন্ধটি লিখবে তার নাম্বারের মধ্যে একটি পার্থক্য অবশ্যই থাকবে, কারণ সেটা সবাই লিখবে এবং গতানুগতিক লেখা হবে। আর এই প্রবন্ধটি আমি মনে করি গতানুগতিক নয়, এখানে নানা তথ্য উপাত্ত সম্বন্ধে সাধন করতে হবে এবং নানা বিষয়ের প্রমাণাদি দিয়ে নানা অ্যাপ্লিকেশন এখানে দেখানোর চেষ্টা করতে হবে। তো সর্বশেষ তোমাদের প্রতি আমার যে আবেদন থাকবে সেটি হচ্ছে যে আমরা আসলে শুরু থেকেই চেষ্টা করি না যে আমাদের বাংলা বিষয়টা কিভাবে আমরা ভালো নাম্বার পেতে পারি, কীভাবে একটা A+ পেতে পারি। এই প্রচেষ্টার মধ্যে আমাদের ঘাটতি থাকার কারণে আমরা অনেক সময় আমাদের প্রত্যাশিত রেজাল্ট আমরা পাই না। আমি তোমাদেরকে প্রায় ক্লাসে বলে থাকি যে অনেক সময় পচা সামগ্রীও পাকায়। এখন বাংলা বিষয়টাকে এইভাবে ভেবে হলেও পরীক্ষার বৈতরণী পার হওয়ার জন্য হলেও শুরু থেকেই চেষ্টা করতে হবে যেন আমি একটা A+ পেতে পারি। আরেকটা বিষয় না বললেই নয়, বাক্য প্রয়োগের ক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন আমি একটা বাক্য তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, মৌমাছিরা উড়ে বেড়ায় গাছে গাছে, কিন্তু এই বাক্যটি সঠিক নয়। এর বাক্যটি হবে কি, মৌমাছিরা উড়ে বেড়ায় ফুলে ফুলে। এটা এই জন্যই বলছি যে আমরা অনেক সময় ওই যে প্রবন্ধটি আমরা লিখতে যাই, সেই প্রবন্ধটি সঠিক বাক্যের ব্যবহার আমরা সেখানে করতে পারি না, সঠিক শব্দের ব্যবহার আমরা করতে পারি না। আমাদেরকে সঠিক শব্দ ব্যবহারে, বাক্য ব্যবহারে যত্নশীল হতে হবে, সজাগ হতে হবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।